অনেকেই একটা প্রশ্ন জানতে চান যে আমার কাছে একটু মোটা টাকা আছে, এবার এই টাকাটা কোথাও ইনভেস্ট করে আমি প্রতি মাসে মাসে কিছু ইনকাম করতে চাই, তো কোথায় ইনভেস্ট করব। আমি কিন্তু এই ইনভেস্টমেন্টেতে বেশি রিস্ক নিতে চাই না, মানে টাকাটা আমি এমন জায়গায় ইনভেস্ট করলাম বেশি লোভের আশাতে যে আমার আসল টাকাটাই ডুবে গেল, এইরকম জায়গায় কিন্তু আমি রিস্ক নিতে চাই না। কোনো রিস্ক ছাড়াই আমি কিন্তু প্রতি মাসে মাসে কিছু টাকা পেতে চাই। তো আপনি কি আমাকে সাজেস্ট করতে পারেন যে আমি কোথায় টাকাটা ইনভেস্ট করব? তো আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনার এই প্রশ্নের উত্তরে বলি যে আপনাকে আমি দুটো স্কিম সাজেস্ট করব। প্রথম স্কিমটা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন নন, মানে যাদের বয়স 60 বছরের নিচে, তাদের জন্য একটা স্কিম। আর যারা 60 বছরে পৌঁছে গেছেন, মানে যারা কিনা সিনিয়র সিটিজেন, তাদের জন্য একটা স্কিম। এই দুটো স্কিমেতেই যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আমি বলবো যে করলে 31 মার্চের আগেতেই ইনভেস্ট করে ফেলুন। তাতে লাভটা এটাই হবে যে আপনার বেশি সুদের হার পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমি যে দুটো স্কিমের কথা বলছি এই দুটোই কিন্তু গভর্নমেন্টের স্মল সেভিং স্কিম। এইবার রেপো রেট কাট হওয়ার সাথে সাথে কিন্তু আগামী দিনেতে, মানে এপ্রিলের যে কোয়ার্টার, এপ্রিল থেকে জুন, সেখানে কিন্তু এই স্মল সেভিং স্কিমের ইন্টারেস্ট রেট কমতে পারে। তো সেই কারণের জন্যই বলছি যে যদি আপনি ইনভেস্ট করতে চানই তাহলে 31 মার্চের আগে আপনি ভেবে দেখতে পারেন এখানে ইনভেস্ট করার জন্য। প্রথম স্কিম যেটা কিনা জেনারেল সিটিজেনদের জন্য, মানে যাদের বয়স 60 বছরের নিচে, আর এই স্কিমটার নাম হচ্ছে পোস্ট অফিসের MIS। স্কিমের নাম অনেকে অলরেডি জানেনও, কিন্তু তবুও আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি দেখলাম যে কমেন্ট সেকশানে এখনও অনেকে MIS সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন, তো তাদের জন্যও এই ভিডিওটা। তো MIS এর পুরো নাম হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। পোস্ট অফিসেই এই স্কিমটা খোলা যায়। এবার এই স্কিমেতে কারা ইনভেস্ট করতে পারে? যে কোনো ভারতীয় যাদের বয়স 10 বছরের উপরে, তারা নিজের নামে ইনভেস্ট করতে পারবে। আর যদি আপনার বয়স 10 বছরের নিচে হয় তাহলেও ইনভেস্ট করা যাবে, সেক্ষেত্রে তার গার্জেনের নামে করতে হবে। আর এইখানেতে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 জন মেম্বার জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে খুলতে পারবে। এরপরে আসছি এই স্কিমের ইন্টারেস্ট রেট। এই স্কিমের ইন্টারেস্ট রেট 7.4%। এটা এই আপনার আপ টু 31 মার্চ পর্যন্ত থাকছে। এরপরে কত ইন্টারেস্ট হবে আমিও জানি না, কারণ আমি বললামই যে এই ইন্টারেস্টটা কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করে। তো 31 মার্চেতেই কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করে দেবে যে এপ্রিল থেকে জুন এই কোয়ার্টারের এর ইন্টারেস্ট রেট কত হবে। কারণ এটা কিন্তু ইন্টারেস্টটা কোয়ার্টারলি আপডেটেড হয়, চেঞ্জ হবে কি না হবে সেটা বলতে পারবো না, একই থাকতে পারে, বাড়তে পারে, কমতে পারে, কিন্তু আপডেটেড হয়। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে যদি একবার আপনি ওখানেতে ইনভেস্ট করে দিলেন, এই স্কিমের যতদিনের টেনিওর ততদিনের জন্য ওই ইন্টারেস্ট রেটটা ফিক্সড হয়ে গেল। মানে যদি আপনি 31 মার্চের আগে MIS-এতে টাকাটা ইনভেস্ট করে দেন তাহলে আগামী 5 বছরের জন্য 7.4% ইন্টারেস্ট হারেই কিন্তু আপনি সুদের টাকাটা পাবেন। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে আসছি এই স্কিমের টেনিওর, যেটা আপনাকে বলছিলামই যে 5 বছরের জন্য লক ইন হয়ে যায়, তাহলে 5 বছরের জন্যই এই স্কিমেতে ইনভেস্ট করা যায়। মানে 5 বছরে এর টেনিওর। টাকাটা কিন্তু আপনি প্রতি মাসে মাসে পাবেন, মানে এখান থেকে যে ইন্টারেস্টটা হবে সেটা আপনি প্রতি মাসে তুলে নিতে পারবেন। আর 5 বছরের শেষে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেটা আপনি ফেরত পেয়ে গেলেন। মানে সুদের টাকাতে আপনার চললো আর আসল টাকাটা রয়ে গেল, এটা হচ্ছে ব্যাপার। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই স্কিমেতে কত টাকা ইনভেস্ট করা যাবে। দেখুন, মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 1000 টাকা, মানে মিনিমাম আপনি 1000 টাকা ইনভেস্ট করতে পারবেন। আর ম্যাক্সিমাম কত করা যাবে সেটা ডিপেন্ড করছে যে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে ম্যাক্সিমাম 9 লাখ টাকা ইনভেস্ট করা যাবে। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়, মানে দুজনের নামে করলেন, তাহলে সেক্ষেত্রে টোটাল 15 লাখ টাকা পর্যন্ত এই স্কিমেতে ইনভেস্ট করা যাবে। এবার আসি যে এই স্কিমের বেনিফিটগুলো কী কী, কেন আপনাকে আমি বললাম যে এই স্কিমেতেই ইনভেস্ট করুন। এই স্কিমের প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে সেফ অ্যান্ড রিলায়েবল ইনভেস্টমেন্ট। বুঝতেই পারছেন, গভর্নমেন্টের স্মল সেভিং স্কিম, সুতরাং টাকা ডুবে যাওয়ার ভয় নেই। এবার রিটার্নটাও কিন্তু ভালো পাওয়া যায়। সরকারি স্কিম 7.4% ইন্টারেস্ট দিচ্ছে MIS-এতে, খারাপটা কি? ভালো, রেগুলার আপনি প্রতি মাসে টাকা পেতে থাকবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ, TDS ইজ নট অ্যাপ্লিকেবল। মানে এখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেই ইন্টারেস্টের জন্য কিন্তু TDS কাটবে না। FD-তে যেমন TDS কেটে নিতে পারে যদি আপনার FD অ্যামাউন্টের যে ইন্টারেস্ট সেটা একটা সার্টেন লিমিট ক্রস করে যায়, কিন্তু MIS-এর ক্ষেত্রে কিন্তু কোনো TDS ডিডাকশন হবে না। TDS ইজ নট অ্যাপ্লিকেবল। তবে ইন্টারেস্ট ইনকাম যেটা হলো সেটা কিন্তু আমার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন তবে আপনাকে ট্যাক্স দিতে হবে, নাহলে দিতে হবে না। আপনার যদি ইনকাম ট্যাক্সেবল ইনকামের কম হয়, যেমন ধরুন বর্তমান যে অ্যাসেসমেন্ট ইয়ার, এই বছরের জন্য তো 7 লাখের কম হলেই হবে। আগামী বছর থেকে তো বাড়িয়ে দিয়েছে, 12 লাখ করে দিয়েছে। সুতরাং 12 লাখ পর্যন্ত কতজনের ইনকাম হয় বছরে? অনেকেরই হয় না। সুতরাং ট্যাক্স দিতে হবে এই ভয়টা আর থাকছে না সামনের বছর থেকে। একদম বিন্দাস হয়েতে আপনি MIS-এতে ইনভেস্ট করতে পারেন। আপনার যে ইন্টারেস্ট ইনকাম হলো সেইখান থেকে ট্যাক্স কাটার সম্ভাবনা খুবই কম। এরপরের যে পয়েন্ট সেটাও খুব গুরুত্বপূর্ণ,
দেখুন আপনি লামসাম টাকা তো ইনভেস্ট করে দিলেন, এইবার মনে করুন আপনার এমার্জেন্সিতে কিছু টাকার দরকার হলো, তখন আপনার এই এমআইএসে যে টাকাটা আছে বড় টাকাটা সেটাকে আপনাকে তুলতে হবে, মানে প্রিম্যাচিওরলি উইথড্র করতে হবে। সেক্ষেত্রে তাহলে অপশানটা কি, টাকা কি তোলা যাবে? হ্যাঁ যাবে। কখন তোলা যাবে? 1 বছরের আগে কিন্তু কোনো টাকাই তোলা যাবে না। নো উইথড্রওয়াল বিফোর 1 ইয়ার। 1 বছর আগে তোলা যাচ্ছে না, কিন্তু 1 বছরের পর থেকে কিন্তু টাকা তোলা যাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা কি? টাকা তুলবেন, পেনাল্টি দিতে হবে। কিন্তু সেটা কি? যদি আপনি 1 বছরের থেকে 3 বছর এই সময়ের মধ্যে টাকা তুলে নেন, তাহলে কিন্তু আপনার যে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট আছে সেখানে 2% আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লজ, সুতরাং এটা মাথায় রাখতে হবে। দরকার হলে পুরো টাকা এখানে রাখবেন না, কিছু টাকা এমার্জেন্সি পারপাসেতে এফডিতে রেখে দেবেন। এফডিতে কি হয়, আসল যে প্রিন্সিপাল সেইখান থেকে অ্যাটলিস্ট টাকা কাটে না। এফডিতে যা হবে ইন্টারেস্ট ইনকাম যেটা হলো সেটার একটু কম পাবেন, কিন্তু এখানেতে আপনার যে ইনভেস্টেড অ্যামাউন্ট আছে সেইখান থেকেই কেটে নিচ্ছে। সুতরাং এটা খুব চিন্তার বিষয়। সেই কারণের জন্য কিছু টাকা আপনি যেটা আপনার এমার্জেন্সির জন্য দরকার সেটা আপনি এফডিতে রাখুন, শর্ট টার্মের এফডিতে রাখুন। আর যদি আপনি 3 বছর থেকে 5 বছর এই সময়ের মধ্যে বা এই টেনিয়রের মধ্যে তোলেন, মানে আপনি যেদিন ইনভেস্ট করেছেন 3 বছর পরে গিয়ে আপনার টাকার দরকার হলো, তখন আপনি বেশি দিন রেখেছেন বলে এক্ষেত্রে কিন্তু আপনার পেনাল্টিটা কম কাটবে। এক্ষেত্রে কত? 1% কাটবে। আর যদি 5 বছর থেকে যায় তাহলে তার পেনাল্টির কোনো প্রশ্নই নেই, 5 বছর পরে আপনি টাকা অমনিতেই ফেরত পেয়ে যাবেন। এরপরে আর একটা প্রশ্ন, সেটা কি যে আপনি কোথায় অ্যাকাউন্টটা খুলতে পারবেন? দেখুন পোস্ট অফিসেই শুধুমাত্র কিন্তু এমআইএস খোলা যায়, অন্য কোথাও না। পোস্ট অফিসেই এমআইএস খোলা যাবে, তো আপনাকে যেতে হবে পোস্ট অফিসেতে, সেখানে গিয়ে আপনি এমআইএস অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর এই পোস্ট অফিসের এই অ্যাকাউন্টটা এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করা যায়। কারণ ধরুন এই পোস্ট অফিসেতে আপনি কোনো একটা জায়গাতে খুললেন, তারপরে কর্মসূত্রে অন্য কোথাও চলে যেতে হলো, তাহলে সেই অ্যাকাউন্টটা ট্রান্সফার করা যাবে সেই পোস্ট অফিসেতে। এইবার পোস্ট অফিসেতে আপনি এমআইএস করে ফেলেছেন, মাসে পাবেন কত টাকা সেটা জানা তো খুব দরকার। আমি বলেছি যে আগামী 5 বছর ধরে প্রতি মাসেই আপনি টাকাটা পাবেন। কত টাকা পাবেন? যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন এবং সর্বোচ্চ 9 লাখ টাকা জমা করেন, তাহলে প্রতি মাসে 5,550 টাকা পাবেন। আর ধরুন দুজনে মিলে করলেন, হাজব্যান্ড ওয়াইফ, আপনারা 15 লাখ টাকা জমা করলেন, তাহলে প্রতি মাসে 9,250 টাকা পাবেন। কম না? মানে এখন ধরুন 15 লাখ টাকা আপনি জমা করে দিয়ে মাসে মাসে প্রায় 9,250 টাকা পাচ্ছেন, খারাপ না? সবথেকে বড় কথা, সেফ। 15 লাখ টাকা সিকিওর রয়েছে। আবার 5 বছর পরে আবার নতুন করে এমআইএসে ইনভেস্ট করে দেবো, তবে সেই সময়তে ওই এমআইএসের ইন্টারেস্ট রেট কত থাকবে সেটা আমি বলতে পারবো না, সেটা তখনই বোঝা যাবে। এইবার এতক্ষণ পর্যন্ত যেটা আপনাকে বললাম সেগুলো কিন্তু যারা জেনারেল সিটিজেন, মানে যারা 60 বছরের নিচে বয়স তাদের জন্য। এইবার আসি সিনিয়র সিটিজেনদের জন্য, যাদের বয়স 60 বছর বা তার উপরেতে, তারা পড়ছেন সিনিয়র সিটিজেনের ক্যাটাগরিতে। তাদের জন্য কিন্তু সুখবর, তাদের জন্য ইন্টারেস্ট অনেক বেশি। যেখানে 7.4% জেনারেল সিটিজেনদের এমআইএসে পাচ্ছি, সেখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এর ইন্টারেস্ট রেট 8.2%, মানে বুঝতে পারছেন 0.80% আপনি কিন্তু এক্সট্রা পাচ্ছেন এইখানেতে। এটা কিন্তু এর বিউটি। কিন্তু এটাও ওই বললাম আপ টু 31 মার্চ। এরপরে কি হবে সেটা ফিনান্স মিনিস্ট্রি জানে, তারা যেমনভাবে ডিসাইড করবে তেমনভাবেই হবে। প্রশ্ন হলো যে এই স্কিমেতে কারা ইনভেস্ট করতে পারবে, সেটা তো আমি বলেই দিলাম যে যাদের বয়স 60 বছর তারাই ইনভেস্ট করতে পারবে। তাছাড়া স্পেশাল কেসেতে যাদের বয়স 55 থেকে 60 কিন্তু ভিআরএস নিয়ে নিয়েছেন, মানে ভলেন্টারিলি তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, তারাও কিন্তু এইখানেতে ইনভেস্ট করতে পারেন। এই স্কিমের ইন্টারেস্ট রেট আগেই বলে দিলাম, আবার একবার বলে দিচ্ছি 8.20%। এবং এইখানেতেও কিন্তু ওই এমআইএস এর মতোই 5 বছরের জন্য এটা লক হয়ে গেল। সেই কারণের জন্যই না আপনাকে বলছি যে যদি ইনভেস্ট করতেই হয় 31 মার্চের আগেই করে ফেলুন, কারণ পরে আবার ইন্টারেস্ট যদি কমে যায় তাহলে লস হয়ে যাবে। তো হাই ইন্টারেস্ট রেটটা আগামী 5 বছরের জন্য আপনি লক করে নিলেন। এই স্কিমেতে ইন্টারেস্টটা কখন পাওয়া যাবে? এইখানে এমআইএস এর সাথে একটু তফাৎ আছে। এমআইএস এ কি প্রতি মাসে পাওয়া যায়, এখানে প্রতি মাসে না কোয়ার্টারলি পাওয়া যায়, মানে 3 মাস ছাড়া। কবে 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর আর 31 ডিসেম্বর। ধরুন যদি আপনি মার্চে গিয়ে খুললেন, তাহলে 31 মার্চে যতটুকু ইনকাম হলো আপনার ইন্টারেস্ট সেটা পেলেন। তারপরে আবার পাবেন 30 জুনেতে ওই কোয়ার্টারেতে, তারপরে পাবেন 30 সেপ্টেম্বরে, তারপরে পাবেন 31 ডিসেম্বর, মানে বছরে 4 বার পাবেন। অসুবিধা নেই, 4 বার পেলেও আপনার ওই 3 মাসেরটা একবারে পেয়ে যাচ্ছে, তো কোনো সমস্যা হবে না। টেনিওর যেটা বলছিলাম যে 5 বছরের টেনিওর, 5 বছর পরে
আবার আপনি চালু করতে পারেন বা ওটাকে আপনি এক্সটেন্ড করতে পারেন। কিন্তু এক্সটেন্ড করলে একটা ব্যাপার আছে, ইন্টারেস্ট রেট কিন্তু ওই সেম থাকবে না। ইন্টারেস্ট রেট ওই সময়ের যে ইন্টারেস্ট রেট আছে সেইটাতেই চলবে। এক্সটেন্ড করতেই পারেন, কোনো অসুবিধা নেই, আগামী আরও 3 বছর, মানে 5 বছর হয়ে যাওয়ার পর আরও 3 বছর এক্সটেন্ড করলেন। কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু এই যে এটা এখন আছে সেইটা কিন্তু থাকবে না। ওই সময়ের যে ইন্টারেস্ট রেট হবে সেই সময়ের যে ইন্টারেস্ট রেট সেটাই অ্যাপ্লিকেবল হবে। মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 টাকা, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট 30 লাখ টাকা। অনেক টাকা, 30 লাখ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করা যায়। এইবার এই স্কিমের বেনিফিটগুলো কী কী দেখুন। MIS এর মতো কিন্তু এখানে সেম বেনিফিট, সেফ আর রিলায়েবল ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের স্কিম, কোনো টাকা মার যাবার চোট হয়ে যাবার ভয় নেই। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রিটার্ন। ইন্টারেস্ট রেট দেখুন 8.2%, কোনো এফডিতেই দেবে না 8.2%, বিশেষ করে গভর্নমেন্ট ব্যাংকে কোথাও এত রেট দেয় না, সুতরাং ভালো ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানেতে আপনি 80C ট্যাক্স বেনিফিট পাচ্ছেন এখানে ইনভেস্ট করলে 1.5 লাখ পর্যন্ত। এরপরের যে প্রশ্ন, যে এর থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে সেই ইন্টারেস্টের জন্য কি ট্যাক্স দিতে হবে? দেখুন, ট্যাক্স দিতে হবে কি না দিতে হবে সেটা ডিপেন্ড করছে আপনার ইনকামের উপরে। মানে এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এবার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনার ইনকাম ট্যাক্সের যে লিমিট আছে তার নিচে হয় তাহলে জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু যদি আপনার এই ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে তার থেকে ছাড়িয়ে যায় তাহলে আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, এই স্কিমের ক্ষেত্রে কিন্তু TDS অ্যাপ্লিকেবল, মানে TDS কাটবে যদি আপনার ইনকামটা সেই TDS যে লিমিট আছে সেই লিমিট ছাড়িয়ে যায়। যেমন ধরুন আগামী বছরের জন্য TDS লিমিট কিন্তু গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে। যেহেতু আপনি সিনিয়র সিটিজেন, আপনার TDS লিমিট হয়ে গেল 1 লাখ টাকা। মানে 1 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ইনকাম একটা বছরে হলে তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স কাটছে না, তাহলে কিন্তু আপনার থেকে কোনো ট্যাক্স কাটছে না। কিন্তু তার উপরে হয়ে গেলে কিন্তু TDS কাটবে। এইবার মনে করুন যদি আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বেশ বড় রকমের ইনভেস্টমেন্ট করে রাখেন, যেমন ধরুন 30 লাখ টাকা ইনভেস্ট করে দিলেন, তাহলে তো ভালো ইন্টারেস্ট এসে যাবে, বছরে প্রায় 2-2.5 লাখ টাকা। তাহলে কিন্তু ওই TDS লিমিটের উপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে TDS কেটে নেবার ভয় থাকছে। উপায় একটা আছে, ফর্ম H সাবমিট করে দিন। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি আপনার মনে করুন যে টাকার দরকার, এবার এখানেতেই আপনার সব টাকা আছে, তো আপনাকে কিছু টাকা তো এখান থেকে তুলতে হবে, প্রিম্যাচিওরলি উইথড্র করতে হবে। তো প্রিম্যাচিওর উইথড্রর ক্ষেত্রে রুলটা কি বলছে? রুলটা বলছে যে যদি আপনি 1 বছরের মধ্যে টাকা তুলে নেন, মানে এই অ্যাকাউন্টের টাকা জমা করার পর 1 বছরের মধ্যে যদি টাকা তুলে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে টাকা ইন্টারেস্ট পেয়েছেন সব কিন্তু আপনাকে পেনাল্টি হিসাবে দিতে হবে। তো আপনার যে আসল টাকা সেই টাকা থেকে এই পেনাল্টির টাকাটা কেটে তারপরে আপনাকে টাকা ফেরত দেবে। সুতরাং 1 বছরের মধ্যে তো কোনোভাবেই প্রিম্যাচিওর উইথড্রল কাম্য নয়। এইবার যদি আপনি 2 বছরের মধ্যে টাকা তুলে নেন সেক্ষেত্রেও কিন্তু পেনাল্টি কাটবে, 1.5% টোটাল ডিপোজিট অ্যামাউন্টের পেনাল্টি হিসাবে কেটে নেবে। আর যদি 2 বছরের পরেতে আপনি কোনো সময়তে টাকা তোলেন সেক্ষেত্রে আপনার যে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট তার 1% পেনাল্টি হিসাবে কাটবে। সুতরাং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই সমস্ত জায়গাতে যদি টাকা রাখা হয় তাহলে কখনোই প্রিম্যাচিওর উইথড্রল করার কথা ভাবাই যাবে না। দরকার হলে কিছু টাকা আপনি আলাদা করে রেখে দিন এমার্জেন্সি পারপাসে, সেটা ব্যাংকের FD বা অন্য জায়গায় রাখুন, সেখানে কি আসল থেকে কোনো টাকা কাটে না, যা হয় ইন্টারেস্ট ইনকাম থেকে কিছু পেনাল্টি থাকে। এক্ষেত্রে তো আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকেই টাকা কেটে নিচ্ছে, সুতরাং এটা কখনোই কাম্য নয়। তো কখনোই আপনি এটা ভাববেন না যে এই সমস্ত জায়গাতে টাকা রেখে ভবিষ্যতে এখান থেকে টাকা তুলবো। 5 বছরের মধ্যে এখান থেকে কোনো টাকা তোলা যাবে না, সেই হিসাব করে কিন্তু আপনি প্ল্যানিং করবেন। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে এখানে ইনভেস্ট করলে আমি কত টাকা ইন্টারেস্ট হিসাবে পাবো? প্রতি 3 মাস ছাড়া পাবো, সেটা আগেই বলেছি। কিন্তু কত টাকা? দেখুন সবথেকে বেশি কত রাখা যায়? 30 লাখ টাকা। তো 30 লাখ টাকা যদি আপনি রাখেন তাহলে প্রতি কোয়ার্টারেতে আপনি 61,500 টাকা করে পাচ্ছেন। মান্থলি যদি দেখি তাহলে হচ্ছে 20,500 টাকা। ভালো টাকা। তার মানে আপনি যদি কোনো জায়গার থেকে রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে 30 লাখ টাকা পান এবং সমস্ত টাকাটা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রেখে দেন, তাহলে আগামী 5 বছর ধরে প্রতি কোয়ার্টারে 61,500 টাকা বা মাসে আপনি 20,500 টাকা পেতে পারবেন। ভালো অ্যামাউন্ট, রেগুলার ক্যাশ ফ্লো আপনার থাকবে এবং সবথেকে বড় কথা 5 বছর পরে কিন্তু আপনার যে আসল টাকা সেটা কিন্তু থেকে যাচ্ছে, সেটা আবার আপনি পরেতে পুনরায় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা আছে সেখানেতে ইনভেস্ট করে দেবেন। তবে সেই সময়ের ইন্টারেস্ট রেট কত হবে সেটা কিন্তু আমি এখন বলতে পারবো না, সেটা সেই সময় যা ইন্টারেস্ট হবে সেই হিসাবে আপনার কিন্তু অ্যাপ্লিকেবল হবে রেটটা।